আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানিয়ে আইন ভিত্তিক টিউটোরিয়াল শুরু করছি। বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পার্ট 8। চলুন ধারাবাহিক আলোচনার আজকের পর্বের আলোচনায় আমরা শুরু করব। আজকে আলোচনার প্রথম প্রশ্ন, তত্ত্বাবধায়ক বা রিসিভার কি? উত্তর, কোনো মোকদ্দমার সম্পত্তি তত্ত্বাবধানের জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তত্ত্বাবধায়ক বলে। অর্থাৎ যেই সম্পত্তি নিয়ে মোকদ্দমা চলমান থাকে সেই সম্পত্তিটি যদি কোনো কারণে হস্তান্তর বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আদালত কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে সেটি দেখাশোনা করার জন্য, তত্ত্বাবধানের জন্য যে ব্যক্তিকে নিয়োগ করেন তাকে বলা হয় তত্ত্বাবধায়ক বা রিসিভার। পরবর্তী প্রশ্ন, রিসিভার ব্যবস্থার উৎপত্তি সর্বপ্রথম কোথায়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে সর্বপ্রথম রিসিভার ব্যবস্থা বা তত্ত্বাবধায়ক ব্যবস্থার উৎপত্তি হয়। পরবর্তী প্রশ্ন, রিসিভার নিয়োগ করা কেন? উদ্দেশ্য কি? অর্থাৎ রিসিভার নিয়োগ করা হয় কেন, উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে, মোকদ্দমার বিষয়বস্তুকে ক্ষতি বা ধ্বংস হতে রক্ষা করা এবং পক্ষসমূহের অধিকার সংরক্ষণ করার জন্য। অর্থাৎ পক্ষসমূহের বিষয়বস্তু, অর্থাৎ যে সম্পত্তি নিয়ে মোকদ্দমা চলে সেই সম্পত্তি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হতে পারে বা ধ্বংসপ্রাপ্ত না হতে পারে, সেই জন্য এটি দেখাশোনা করার জন্য রিসিভার নিয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন, রিসিভার নিয়োগ ও তার পারিশ্রমিক কোন ধারায়? এটি আদেশ 40 এর বিধি 1 ও 2। আমরা আগেই শিখেছি পূর্বের টিউটোরিয়ালটিতে। রিসিভার সম্পর্কে লেখা আছে আদেশ 40-এ। এখানে রিসিভারের নিয়োগ ও পারিশ্রমিক সম্পর্কে 1 ও 2 নম্বর বিধি, একই আদেশের অর্থাৎ 40 নম্বর আদেশের বিধি 1 ও 2। পরবর্তী প্রশ্ন, রিসিভারের স্বেচ্ছাকৃত ত্রুটি বা অবহেলার জন্য সম্পত্তির ক্ষতি হলে কি করা হবে? উত্তর হচ্ছে, আদালত রিসিভারের সম্পত্তি নিলামে বিক্রয় করে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। অর্থাৎ রিসিভারকে যেই সম্পত্তি দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়, সেই সম্পত্তি যদি রিসিভারের স্বেচ্ছাকৃতভাবে তার নিজের ভুলের কারণে যদি বা তার অবহেলার কারণে যদি সম্পত্তির কোনো ক্ষতি হয়, তাহলে রিসিভারের নিজের সম্পত্তি নিলামে বিক্রয় করে সেখান থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। নেক্সট কোশ্চেন, অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন কত ধারায়? এটি হচ্ছে দেওয়ানি কার্যবিধির আদেশ 39 এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন 1977 এর 53 ধারায়। আবার বলছি, অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন এটি কত ধারায়? এটি দেওয়ানি কার্যবিধির 39 ধারা এবং আরেকটি আইন আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 53 ধারা। এটি অস্থায়ী নিষেধাজ্ঞা সম্বন্ধে দুটি আইনেই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে সিপিসি বা দেওয়ানি কার্যবিধির 39 ধারা এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারা এ সম্বন্ধে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন কি? উত্তর হচ্ছে, আদালতের যে আদেশ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী আদেশ দেওয়া পর্যন্ত বলবৎ থাকে তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন বলে। নেক্সট কোশ্চেন, প্রাইমা ফেসি কেস কি? এর উত্তর, প্রাইমা ফেসি কেস উত্তর হচ্ছে, আর্জিতে বাদী যে সকল তথ্যাদি উপস্থাপন করেন তাতে তার প্রতিকার পাওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকাই
বাদীপক্ষের প্রাইমা ফেসি কেস। অর্থাৎ যেই বিষয়ের জন্য অভিযোগ উত্থাপন করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বাদীপক্ষের যদি মামলায় বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে তাকে প্রাইমা ফেসি বলা হয়। অর্থাৎ মামলার আগে থেকেই যদি দেখা যায় যে বাদী মামলায় বিজয়ী হবেন তাহলে বোঝা যায় যে বাদীর প্রাইমা ফেসি রয়েছে এই কেসটিতে। নেক্সট কোশ্চেন, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর বা নামঞ্জুর করণে বিবেচ্য বিষয় কি? উত্তর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর বা নামঞ্জুর করার জন্য যে সকল বিষয় বিবেচ্য, অর্থাৎ যে সকল বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, যে সকল বিষয়গুলো উপস্থিত থাকলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে বা না থাকলে মঞ্জুর করা যাবে না, সেই সকল বিষয়গুলো হচ্ছে প্রাইমা ফেসি কেস, যেটি একটু আগের প্রশ্নেই আমরা শিখেছি। প্রাইমা ফেসি কেস, অপূরণীয় ক্ষতির সম্ভাবনা, অর্থাৎ যদি এমন কোনো সম্ভাবনা থাকে যে অনেক ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি অপূরণীয়, পূরণ করা সম্ভব নয়, তাহলে, এবং বিবাদীর চাইতে বাদীর ক্ষতি বেশি হলে, অর্থাৎ ক্ষতি হয়ে গেলে উভয় পক্ষের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিবাদীর যে ক্ষতি হবে তার চেয়ে যদি বাদীর বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে। এই তিনটি কারণ এখানে উল্লেখযোগ্য। অথবা উভয় পক্ষের সুবিধার বা অসুবিধার ভারসাম্য, অথবা অর্থাৎ উভয় পক্ষের সুবিধা এবং অসুবিধার ভারসাম্যটি বিবেচনায় এনে এই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার অ্যাড ইন্টারিম ইনজাংশন এর বিরুদ্ধে প্রতিকার কি? অস্থায়ী নিষেধাজ্ঞা যদি হয় তাহলে, বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা যদি হয় তাহলে এর বিরুদ্ধে প্রতিকার কি? উত্তর, কারণ দর্শানোর পূর্বে হলে কারণ দর্শানোর আবেদন। অর্থাৎ এটি যদি, এই নিষেধাজ্ঞাটি যদি কারণ দর্শানোর পূর্বেই হয়ে থাকে তাহলে কারণ দর্শানোর আবেদন করা যেতে পারে, অথবা 104 ধারায় আপিল আদালতে বিবিধ আপিল করা যাবে। অর্থাৎ যে আদালতে মামলাটি চলমান থাকবে সেখান থেকে আপিল আদালতে এটির জন্য বিবিধ আপিল করা যাবে 104 ধারায়। বিবিধ আপিল গুলো সাধারণত 104 ধারাই হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা একতরফা হলে কত দিনের মধ্যে নিষ্পত্তি হবে? উত্তর, অপর পক্ষের উপস্থিত হওয়ার 7 দিনের মধ্যে। খুব অল্প সময়, 7 দিন। অস্থায়ী নিষেধাজ্ঞা একতরফা যদি হয় তাহলে অপর পক্ষের উপস্থিত হওয়ার 7 দিনের মধ্যে নিষ্পত্তি হবে। 7 দিন। নেক্সট কোশ্চেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনকারীর বিরুদ্ধে মোকদ্দমার রায় হলে কি হবে? আবার পড়ছি, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনকারীর বিরুদ্ধে মোকদ্দমার রায় হলে, অর্থাৎ যিনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন তার বিরুদ্ধে যদি মোকদ্দমার রায় হয় তাহলে কি হবে? উত্তর হলো, অপর পক্ষের ক্ষতি হলে আদালত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য যদি কোনো ব্যক্তি আবেদন করেন তাহলে সেই ব্যক্তির বিপক্ষে যদি মোকদ্দমার রায় হয় তাহলে আদালত তার বিরুদ্ধে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ দিতে পারেন। সুতরাং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মন চাইলেই করা যাবে না, ভেবেচিন্তে যৌক্তিক কারণ থাকলে করতে হবে। নেক্সট কোশ্চেন, নিষেধাজ্ঞার আদেশ কত প্রকার হতে পারে? উত্তর, 5 প্রকার। নিষেধাজ্ঞার আদেশ 5 প্রকার হতে পারে। আমরা ইতিপূর্বে যে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছি, এই নিষেধাজ্ঞা 5 প্রকার হতে পারে। নেক্সট কোশ্চেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন কখন মঞ্জুর করা হয়? উত্তর, অপর পক্ষকে নোটিশ জারির পূর্বে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অপর পক্ষকে নোটিশ জারির পূর্বেই মঞ্জুর করা যায়। অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন কখন মঞ্জুর করা হয়? উভয় পক্ষের শুনানির পর। এখানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে অপর পক্ষের নোটিশ জারির পূর্বে, অর্থাৎ আগেই করা যাবে। আর অস্থায়ী নিষেধাজ্ঞা করা যাবে শুনানির পর, উভয় পক্ষের শুনানির পর।
নেক্সট কোশ্চেন, স্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়? এটি মঞ্জুর করা যাবে সাক্ষ্য গ্রহণ ও বিচারের মাধ্যমে, অর্থাৎ এটি আগেই করা যাবে না। স্থায়ী নিষেধাজ্ঞা পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন এটি মঞ্জুর করা যাবে সাক্ষ্য গ্রহণ এবং বিচারের মাধ্যমে। সুতরাং এখানে তিনটি নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, যেটি নোটিশ জারির পূর্বেই মঞ্জুর করা যাবে। অস্থায়ী নিষেধাজ্ঞা, যেটি উভয় পক্ষের শুনানির পর করা যাবে। স্থায়ী নিষেধাজ্ঞা, যেটি করা যাবে সাক্ষ্য গ্রহণ এবং বিচারের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়? সাক্ষ্য গ্রহণ ও বিচারের মাধ্যমে। এই একটু আগেই আমরা যে প্রশ্নে পড়লাম, স্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়? সাক্ষ্য গ্রহণ ও বিচারের মাধ্যমে। এটিও সেম কোশ্চেন। স্থায়ী নিষেধাজ্ঞা একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন এভাবে হতে পারে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়? সাক্ষ্য গ্রহণ ও বিচারের মাধ্যমে। কখন একতরফাভাবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হবে না? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা একতরফাভাবে কখন হবে না? উত্তর, সরকারের বিরুদ্ধে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা একতরফা দেওয়া হয়, এটা দেওয়া যাবে না। নেক্সট কোশ্চেন, আদেশমূলক নিষেধাজ্ঞা ম্যান্ডেটরি ইনজাংশন কি? উত্তর, নির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ। আদেশমূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন কি? উত্তর, নির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ। নেক্সট কোশ্চেন, স্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল কত ধারায়? 96 ধারায়। ভেরি ইজি কোশ্চেন, বাট মনে রাখাটা কঠিন। প্রশ্নগুলো মনে হচ্ছে ইজি, বাট বারবার শুনতে হবে, বারবার শুনলে মনে থাকবে। শুধু দর্শক মণ্ডলী, এই টিউটোরিয়ালগুলো বারবার শোনার চেষ্টা করবেন, তাহলে এই প্রশ্নগুলো মনে থাকবে আশা করি। স্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল। স্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল 96 ধারায়। কোন ধারায়? 96 ধারায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল কত ধারায়? 104 ধারায়। মনে রাখতে হবে, স্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল এটি আগে 96 ধারায়। অস্থায়ী নিষেধাজ্ঞার আপিল এটি 104 ধারায়। 104 ধারায়। স্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কি? স্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ডিক্রি, অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আদেশ। মনে রাখতে হবে, স্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত একটি ডিক্রি, অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত একটি আদেশ। নেক্সট কোশ্চেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করলে কি হবে? উত্তর, বিবিধ আপিল। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করলে বিবিধ আপিল হবে। বিবিধ আপিল হবে। পরবর্তী প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করলে কি হবে? বিবিধ আপিল। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর হলেও বিবিধ আপিল করা যাবে, নামঞ্জুর হলেও বিবিধ আপিল করা যাবে। সুতরাং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর হোক বা নামঞ্জুর হোক, যেটাই হোক, কি হবে? উত্তর, বিবিধ আপিল। অন্তর্বর্তীকালীন, এর আগের প্রশ্নটা আমরা শিখেছি, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করলে বিবিধ আপিল, আর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর বা নামঞ্জুর যেটাই করা হোক, এর বিরুদ্ধে করা যাবে বিবিধ আপিল। শুধু দর্শক মণ্ডলী, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি এই কথাগুলো বা এই শিক্ষাগুলো ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। দেখা তো হচ্ছে না, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।